আসসালামু আলাইকুম। শুরু করছি অরুণিকা উপন্যাস। লেখিকা সামিয়া বিনতে হামিদ। এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছি এই উপন্যাসের। আপনারা যদি সেই পর্বটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন। চলুন পরবর্তী অংশ শুরু করা যাক। সূর্য অন্যমনস্ক হয়ে ঘরের চৌকাঠের উপর বসে আছে। সে গ্রামের একটা দোকান থেকে ফোন চার্জ করে এনেছিল, আর এরপর থেকেই পুরনো ছবি দেখেই তার সময় কাটছে। তার মনোযোগ ভাঙল অরুণিকার পায়ের শব্দে। সে লাফিয়ে লাফিয়ে তার দিকেই এগিয়ে আসছে। সূর্য অরুণিকাকে তার পাশে বসিয়ে দিয়ে বলল, একটা গান শুনবে? অরুণিকা ফ্যাল করে সূর্যের দিকে তাকিয়ে রইল। সে যদি এখন মাথা নাড়িয়ে না বলে, তবু সূর্য তাকে গান শোনাবে। কারণ এই কয়েকদিন যতবার সূর্য এই প্রশ্ন করেছে ততবারই অরুণিকা কোনো আগ্রহ দেখায়নি। কিন্তু সূর্য ঠিকই গান গেয়েছিল। আজও এর ব্যতিক্রম হলো না। সে কণ্ঠে গান ধরল। 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল, জন্মান্তরের বাঁধন কোথা হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা। ভোরের তারা রাতের তারা আমাকে জানিয়ে দিস, অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। সূর্য পুরো গান শেষ করতে পারল না। ফুপিয়ে ওঠা দীর্ঘশ্বাস ছেড়ে অরুণিকার দিকে তাকিয়ে মুচকি হাসল। অরুণিকা গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে পিঁপড়েদের খেলা দেখছিল। সূর্য অরুণিকার মনোযোগ কেড়ে নিয়ে বলল, তোমাকে একটা ছড়া শেখাবো, আমার কাছে আসো। অরুণিকা বাধ্য মেয়ের মতো সূর্যের কাছে এলো। সূর্য অরুণিকাকে তার পায়ের উপর বসিয়ে বলল, আমি যা বলবো তাই বলবে, ঠিক আছে? অরুণিকা মাথা নাড়ল। সূর্য মাথা দুলিয়ে হাত নেড়ে নেড়ে বলতে লাগলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। অরুণিকা ও সূর্যের মতো মাথা নেড়ে হাত দুলিয়ে ছড়াটি তার মুখে মুখেই বলতে লাগলো। ছড়া শেষ করে সূর্য বলল, তোমাকে এই অরুণিকা নামটা কে দিয়েছে বলো তো? অরুণিকার মুখে চিন্তার ছাপ এনে কিছু একটা ভেবে বলল, সবাই। সূর্য হেসে বলল, অরুণিকা নামটা আমার ভালো লাগছে না, আমি তোমাকে আর অরুণিকা ডাকবো না। আজ থেকে তোমার নাম। সূর্য কিছুক্ষণ ভেবে বলল, টুইঙ্কেল। অরুণিকা মুখে হাত চেপে হাসলো। তার হাসিটা সূর্যের ভালোই লাগলো, আর সাথে সাথে তার ছোট বোনের কথা মনে পড়ে গেল। মা এভাবেই তার পাশে বসিয়ে তার ছোট বোনকে ছড়া শেখাতো। হঠাৎ পেছন থেকে ইভান এসে বলল, সূর্য, তুই সকালে নাস্তা করিসনি? টুইঙ্কেলের জন্য রেখে দিয়েছি, ও তো আবার দুপুরে মোটা চালের ভাত খেতে পারবে না। ইভান ভ্রু কুঁচকে বলল, টুইঙ্কেল? সূর্য ইশারা দিয়ে অরুণিকাকে দেখিয়ে বলল, এই পিচ্চিটাই এখন থেকে আমার টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ইভান বিরক্তির স্বরে বলল, ওর প্রতি তোদের এত দুর্বলতা কেন? আরাফ দিন রাত ওর পেছনেই ব্যস্ত থাকে, আর এখন তুই আর ইমনও। ওর জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে কি তুই এভাবেই বলতি? ও ভাই হারিয়েছে। আজ আমি যদি না থাকতাম, আমার বোন যদি বেঁচে থাকতো, তাহলে কি তুই এমন করতি? তুই আর আহনাফ ওকে একটু বেশি বিরক্ত করিস। ইভান চুপ করে রইল। অরুণিকার সাথে চেঁচামেচি করার আহনাফের যথেষ্ট কারণ আছে, আর তারা চাচাতো ভাই বোন, একই পরিবারে বেড়ে উঠেছিল, তাই তাদের মধ্যে ছোটখাটো মারামারি লেগেই থাকতো। কিন্তু ইভানের তো অরুণিকার প্রতি বিরক্ত হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। ইভান শুধুই কেন মেয়েটাকে বকে তা সে নিজেও বুঝতে পারে না। আর অরুণিকাও ইভানকে প্রচন্ড ভয় পায়। কিছুক্ষণ আগেই ইভানকে এদিকে আসতে দেখে সে সূর্যের হাত খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল, আর এমন অভিনয় করছে যেন মনে হবে সে ঘুমিয়ে আছে। ইভান অরুণিকার দিকে এক নজর তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, ড্রামা কুইন। ইভান চলে যাওয়ার পর সূর্য বলল, বাঘ চলে গেছে, এখন চোখ খুলতে পারো। অরুণিকা এক চোখ খুলে দেখলো ইভান নেই। তারপর বলল, বাঘ কি? সূর্য মোবাইলে বাঘের ছবি বের করে দেখিয়ে বলল, এটা হচ্ছে বাঘ। অরুণিকা হেসে বলল, রয়্যাল বেঙ্গল টাইগার। ওপস, তুমি তো দেখছি বাঘ চেনো। হ্যাঁ, চিড়িয়াতে দেখেছি, বাবা বলেছিল ওটা টাইগার। চিড়িয়াখানা শব্দটা অরুণিকার মনে থাকে না, তাই সে চিড়িয়াখানার পরিবর্তে চিড়িয়া বলে। এদিকে দুপুরের খাবারের সময় ইভান খেয়াল করলো অরুণিকা তার কাছ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে, আর সকাল থেকে তার সামনে আসেনি। অরুণিকা ইভানকে ভয় পেলেও অন্তত এমনভাবে কখনোই নিজেকে গুটিয়ে রাখেনি, কিন্তু আজ এমনভাবে ভয় পাচ্ছে একদম চোখের দিকেও তাকাতে পারছে না। ইমন অরুণিকার শুকনো মুখের দিকে তাকিয়ে বলল, তুমি এভাবে লুকিয়ে আছো কেন?
কি ব্যাপার? ইমনের কথা শুনে সবাই অরুণিকার দিকে তাকালো। অরুণিকা এবার কাদো কাদো মুখে আরাফের পেছনে লুকিয়ে গেল। ইবান থতমত খেয়ে বসে আছে আর তুর্য হাসি চাপানোর চেষ্টা করছে। ইবান তুর্যের মুখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, তুই ওকে কি বলেছিস বল। তুর্য মুখ বাঁকিয়ে বলল, তুই নিজেই জিজ্ঞেস করে দেখ। জিজ্ঞেস কর। তারপর তুর্য অরুণিকাকে বলল, টুইঙ্কেল কেঁদো না, তুমি চুপচাপ খেয়ে নাও, নয়তো আমি কি বলেছি মনে আছে? অরুণিকা আরাফের পেছনে বসে ফুপিয়ে উঠল। আরাফ তাকে সামনে টেনে এনে বলল, কি হয়েছে অরু, তুমি ভয় পাচ্ছ কেন? অরুণিকা ইবানকে দেখিয়ে বলল, তুর্য বলেছে আমি খাওয়া দাওয়া না করলে টাইগার এসে আমাকে খেয়ে ফেলবে। ইবান অবাক হয়ে বলল, টাইগার কে? অরুণিকা আরাফের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটা টাইগার, ওকে বলো আমাকে খেয়ে ফেললে আমি ওর পেট ছিদ্র করে বের হয়ে যাব। অরুণিকার কথায় সবাই হেসে উঠল। ইবান দাঁতে দাঁত চেপে বলল, একটা চড় মেরে তোমার যে কয়টা দাঁত আছে সব ফেলে দিব, খাও ফাজিল মেয়ে। ইবানের এক ধমকে অরুণিকা ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। আর এই কান্না থামাতে আরাফকে খাওয়া ছেড়েই তাকে নিয়ে ঘর থেকে বের হতে হলো। তাহমিদ খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সচেতন, যেটা সেটা সে খায় না, খুব বাছা বাছা খাবার খায়। আর তার একটা গুণ হলো সে খেতে ভালোবাসে। সে ধীরে ধীরে সময় নিয়ে খেতে থাকে। এমনও হয় খেতে খেতেই তার অর্ধেক সময় পার হয়ে যায়। তার আবার রান্নাবান্না করার শখও আছে। মা রান্নার সময় সে পাশে দাঁড়িয়ে অনেক কিছুই শিখে ফেলেছিল। সে মাকে সবসময় বলতো বড় হয়ে সে নিজের রেস্টুরেন্ট খুলবে, আর সেই রেস্টুরেন্টের প্রথম কাস্টমার হবে তার মা। তাহমিদের সেই স্বপ্নটা কখনো পূরণ হবে কিনা তা সে নিজেও জানে না, কিন্তু তার আফসোস রয়ে গেল। মা তার হাতে রান্না করা কোনো খাবারই খেতে পারল না। তাহমিদ অপরিচ্ছন্ন পরিবেশও একদম সহ্য করতে পারে না, কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই তার সেই পরিবেশে খাপ খাওয়াতে হচ্ছে। এদিকে তাদের থাকার জন্য রহমত চাচা কয়েকটা মাদুর এনে দিয়েছেন, তার উপর কোনো বেডশিটও নেই। বালিশগুলো কোথা থেকে তুলে এনেছেন কে জানে। তেলচিটে দাগ দেখে তারা সবকটা বালিশই এক পাশে স্তূপ করে রাখলো, আর তাদের কাঁধের ব্যাগগুলোই বালিশ হিসাবে ব্যবহার করতে লাগলো। এই ঘরে মশার অভাব নেই, অথচ মশারির অভাব ঠিকই আছে। পুরো গ্রামের কোনো দোকানেই তারা মশারি খুঁজে পায়নি। অদ্ভুত ব্যাপার হলো তারা এমন একটা গ্রামে আছে যেখানে মানুষগুলো ফোনও ব্যবহার করতে জানে না। গতকালই এক ভদ্রলোক শহরে থাকা তার ছেলের সাথে কথা বলার জন্য আহনাফকে বলছিল ফোন নাম্বার চেপে দিতে। আহনাফ অবাক হয়ে ভদ্রলোককে তার ছেলের সাথে কথা বলিয়ে দিল। এদিকে কয়েলের ধোঁয়ার গন্ধে আরাফের অ্যালার্জি, তাই সে এতদিন পাশের রুমে মশার কামড় খেয়েই ঘুমাচ্ছিল। অন্যদিকে অরুণিকা আরাফের আশেপাশেই থাকে আর রাতে তার সাথেই ঘুমায়, তাই সারা রাত হাত পাখা দিয়ে বাতাস করে অরুণিকাকে মশা থেকে বাঁচিয়ে রাখার দায়িত্বে ছিল আরাফ আর তুর্য। সকাল হতেই রহমত সাহেব ঘরে এসে সবাইকে উঠিয়ে দিয়ে বললেন, তোমরা তাড়াতাড়ি উঠো, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। রহমত চাচার ভীত কণ্ঠ শুনে 6 জনই লাফিয়ে উঠে পড়ল। কোনোভাবে ব্যাগপত্র গুছিয়ে অরুণিকাকে নিয়ে তারা বেরিয়ে পড়ল। তারা বাড়ির পেছনের রাস্তা দিয়ে বের হয়ে অনেক দূর চলে এলো। হঠাৎ পেছন ফিরে ঘরটির দিকে তাকিয়েই থমকে গেল ইমন। অস্পষ্ট স্বরে বলে উঠল, আগুন। রহমত চাচা তাদের বিলের পাশে থাকা একটা সাঁকোর নিচে বসিয়ে দিয়ে বললেন, তোমাদের শত্রুপক্ষ জেনে গেছে তোমরা বেঁচে আছো। ওরা জেনে গিয়েছে তোমরা সেদিন স্কুলে পিকনিকে গিয়েছিলে। আহনাফ অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওরা কিভাবে জানলো? ওদের কাছে সব তথ্য আছে। এবার ইবান বলল, কিন্তু ওরা এই ঠিকানা কিভাবে পেল? রহমত চাচা চিন্তিত কণ্ঠে বললেন, আমি নিজেও বুঝতে পারছি না। তোমরা 6 জন বেঁচে আছো এটাই হয়তো জানে। অরুণিকার ব্যাপারে ওদের কোনো ধারণা নেই। তোমাদের আজই এই দেশ ছাড়তে হবে, নয়তো এরা তোমাদের খুঁজে বের করে ফেলবে। এরপর কলকাতাগামী বাসে উঠিয়ে দিয়ে রহমত সাহেব সবার হাতেই প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে দিলেন। আর বাস থেকে নামার সময় বললেন, তোমরা যেখানেই যাচ্ছ নিশ্চিন্তে থাকো, তোমাদের কিছু হবে না। আর অরুণিকা তোমাদের আপন বোন নয়, কেউ যদি এই সত্যটা জানে অনেক সমস্যা হবে। এই বয়সী একটা মেয়েকে অনেকেই দত্তক নিতে চাইবে, তোমরা নিজেরাই বুঝবে তোমাদের কি করা উচিত। আরাফ বলল, আমি ওকে কোথাও যেতে দেব না, ও আমাদের সাথে থাকবে। দত্তক কেন নিতে চাইবে? সমাজটা এমনই, যেখানে বাবা মার কাছেও সন্তান ভাগাভাগি হয়ে যায়, সেখানে তোমাদের সাথে তো ওর কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে কিভাবে পারবে ওকে নিজেদের কাছে রাখতে? তবে চিন্তা করো না, আমি এর সমাধানও করে রেখেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আরাফ শক্ত করে অরুণিকাকে জড়িয়ে ধরল। অরুকে সে কোথাও যেতে দেবে না। আহনাফ আর অরুণিকা ছাড়া তার আর কোনো আত্মীয়ই নেই। অরুণিকাকে হারিয়ে ফেললে সে আরো অসহায় হয়ে পড়বে। এদিকে আহনাফ সবসময় অরুণিকার উপর ক্ষিপ্ত থাকলেও রহমত চাচার কথা শুনে তার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। সে আলতো করে অরুণিকার ছোট্ট হাতটি তার হাতের মুঠোয় আবদ্ধ করে বলল, অরু, তোমাকে আমরা কোথাও যেতে দেব না,
তোমাকে বড় হতে হবে। আমরাই চাচ্চুর স্বপ্ন পূরণ করব। তোমাকে লেখাপড়া করাবো, তারপর ভালো ছেলে দেখে বিয়ে দেব। আমাদের নাগালের বাইরে তুমি যেতেই পারবে না। কারো সেই অধিকার নেই যে তোমাকে কেড়ে নিয়ে যাবে। এত সহজ নাকি? কোথা থেকে অপরিচিত কেউ আসবে আর দত্তক নিয়ে চলে যাবে?